নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি জীবন মুখোপাধ্যায়ের বই। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছ নবভারতী প্রকাশনী। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের তৃতীয় অধ্যায় সলভ করাচ্ছি, প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, তৃতীয় অধ্যায়। তো দেখো এই তৃতীয় অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আর এই ম্যাপ পয়েন্টিংটা তোমাদের আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দেবো। হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ, চোয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, ওহাবি আন্দোলন ভিডিওর লাস্টের দিকে এটা দেখিয়ে দেবো। দেখো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ভারতের প্রথম নীলকর। তো তোমরা জানো ভারতের প্রথম নীলকর কে আছেন? লুই বুনার্ড। দ্বিতীয় প্রশ্ন, নীল চাষিদের পক্ষে আন্দোলন নামে আনসার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সি এর আনসার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তিনের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে। বি এর আনসার তিনটি স্তরে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে তিনটি স্তরে। চারের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে। কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে রাঁচিতে। চলো আমাদের পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়। তোমরা জানো ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়। সি এর আনসার 1865 খ্রিস্টাব্দে। ছয়ের প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? অ্যান্সার হবে মীর নিসার আলী। সাতের প্রশ্ন বলেছে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন। অ্যান্সার হবে দেবী চৌধুরানী। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে দেবী চৌধুরানী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। আটের প্রশ্ন কী বলেছে? দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল। তোমরা জানো যে দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। কে করেছিল? ব্রিটিশ সরকার হয়েছিল। অ্যান্সার হবে ব্রিটিশ সরকার। দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করেছি, এই শূন্যস্থানগুলো কী বলেছে দেখো, ভালো করে দেখো। যে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়। তোমরা জানো যে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় 1908 সালে। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় 1908 সালে। দুই প্রশ্ন, বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা করেন। অ্যান্সার হবে আব্দুল ওহাবা। বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা কে করেন? অ্যান্সার হবে আব্দুল ওহাবা। দেখো এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে শূন্যস্থানে এই সাইডে আছে, দেখো এটাও সলভ করে দিচ্ছি। ওহাবি বলতে বোঝায় অ্যান্সার হবে নবজাগরণ। আর একটা জিনিস বুঝতে, ওহাবি মানে ও মানে ওহাবি, এন মানে নবজাগরণ, ON1। আর ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, মাথায় রাখবে। চারের প্রশ্ন, ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। অ্যান্সার হবে তিতুমির। ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। অ্যান্সার হবে তিতুমির। পাঁচের প্রশ্ন, সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। সুই মুন্ডা কে ছিলেন? অ্যান্সার হবে কোল বিদ্রোহের নেতা। দেখো এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে ম্যাচিংটা তোমাদের সলভ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও ম্যাচিংটা। হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলদর্পণ দীনবন্ধু মিত্র। তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত। রামরতন মল্লিক, বাংলার নানা সাহেব। দেবী চৌধুরানী, সন্ন্যাসী বিদ্রোহ। 3, 4, 5, 2, 1। ঠিক আছে, এবার দেখো সত্য মিথ্যা সলভ করাচ্ছে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা মিথ্যা। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা মিথ্যা। দেখ, জুম চাষ অরণ্য নির্ভর মানুষের এক প্রকার কৃষি পদ্ধতি। জুম চাষ অরণ্য নির্ভর মানুষের এক প্রকার কৃষি পদ্ধতি, এটা ঠিক আছে। তিনের প্রশ্ন, নীল চাষের সঙ্গে বে এলাকা চাষ যুক্ত ছিল। ঠিক আছে। জেমস লং
নীল বিদ্রোহের চাষিদের সমর্থন জানায়, এটাও ঠিক আছে। 5 ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ, এটা ভুল আছে। এবার দেখো এখান থেকে যে বিবৃতিগুলো সলভ করা ছিল দেখে নাও ভালো করে। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ, ব্যাখ্যা এক হবে। সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের সংঘবদ্ধভাবে বিদ্রোহ। দেখে 1860 সালে সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হয়। এই নাটকের মূল বিষয় ছিল ব্যাখ্যা নীল করদের অত্যাচারে সোনার বাংলা কীভাবে শ্মশানে পরিণত হয়েছিল তার মর্মান্তিক চিত্র। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে তার পেজ নম্বরগুলো দেখো, সুন্দর করে দিয়েছে, একটু দেখে নাও তোমরা পেজ নম্বরগুলো। উলগুলান পেজ নম্বর 43, দামিনিকো কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ, দিকু কথার অর্থ হলো বহিরাগত, সাঁওতাল পরগনা যারা বহিরাগত তাদের দিকু বলা হয়। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আর কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 সালে। দেখো তোমাদের আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। উলগুলান বলতে কী বোঝো? তোমরা যেন উলগুলান বলতে বোঝো ভয়ঙ্কর বিশৃঙ্খলা, ঠিক আছে? দেখে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন করতে হয়? 1860 সালে। দামনিকো কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। দিকু কাদের কথা বলা হতো? দিকু বলতে বহিরাগত জমিদার মহাজনদের দিকু বলা হতো। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো, পেজ নম্বর ধরে ধরে বলে দিচ্ছি কোন কোন পেজে পাওয়া যাবে। 43, 47, 49 থেকে 50, 48 নম্বর পেজ, 50 নম্বর, 45, 39 থেকে 40 নম্বর পেজ। পেজ নম্বরগুলো দেখে নাও তোমরা। বাইটাটা সবাই ভালো থাকবে।